উন্নতি আর ব্যবসায় চরম সাফল্য চাইলে নাকি এখানে একবার আসতেই হবে। জাপানের হাজার হাজার সফল ব্যবসায়ী নিজেদের সফলতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে এখানে ডোনেট করেছেন এই লাল তড়ি গেটগুলো। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, শুধু একটা শ্রাইনে এসে কি সত্যিই ব্যবসায় সফল হওয়া যায়? ব্যবসায় লাভ হবে কিনা জানি না, তবে কিয়োটোতে পা দিয়েই শুরুতেই চোখ কপালে উঠল। মাত্র 10 মিনিট একটা ট্যাক্সিতে চললাম, আর তাতেই যা ভাড়া হলো, বাপরে, পকেট পুরো ফাঁকা। একে তো টাইট করে পরা এই কিমোনো, তার উপর জাপানিজ স্যান্ডেল। কিয়োটো রাস্তায় হাঁটতে পারবো তো, নাকি হুড়মুড়িয়ে পড়ে যাব? ওয়েলকাম ব্যাক টু বাকেট লিস্ট টুগেদার। আজ আমরা চলেছি জাপানের কালচারাল ক্যাপিটাল কিয়োটো, যা প্রায় 1000 বছর ধরে জাপানের রাজধানী ছিল। অনেকেই ভাবেন ওসাকা থেকে কিয়োটো যেতে বুঝি বুলেট ট্রেনই লাগবে, কিন্তু আমরা ওসাকা স্টেশন থেকে সোজা একটা জেআর র্যাপিড ট্রেন ধরে মাত্র 30 মিনিটে পৌঁছে গেলাম কিয়োটো, তাও আবার মাত্র 340 টাকায়, যেখানে বুলেট ট্রেনের ভাড়া এর থেকে প্রায় 10 গুণ বেশি। তবে কেউ যদি ওসাকাতে স্টে করে, তাহলে ডে ট্রিপ হিসেবে কিয়োটো খুব সহজেই এক্সপ্লোর করা যায়। কিয়োটো পৌঁছেই আমরা প্রথমে চলে এলাম আরাশিয়ামা স্টেশনে। আজকে আমাদের অনেকগুলো জায়গা কভার করতে হবে, তাই সময় বাঁচানোর জন্য স্টেশন থেকে একটা ট্যাক্সি নিয়ে নিলাম। জাপানের ট্যাক্সি ড্রাইভারদের প্রফেশনালিজম জাস্ট অসাধারণ, আর সাধারণ ট্যাক্সিগুলো এত নিট অ্যান্ড ক্লিন। মাত্র 10 মিনিটেই আমরা পৌঁছে গেলাম আদাশিনো বাম্বু গার্ডেনে। কিন্তু যখন ভাড়াটা দেখলাম, তখন বুঝলাম টাইম ইজ মানি কথাটা শুধু প্রবাদ নয়, সময় বাঁচাতে চাইলে এখানে তার চড়া দাম দিতে হয়। মাত্র 10 মিনিটে ভাড়া পড়লো 1200 টাকা। আরাশিয়ামার এই ব্যাম্বু গ্রোভ জাপানের অন্যতম একটা ফেমাস টুরিস্ট স্পট। তার ফলে 24 ঘন্টা প্রচন্ড ক্রাউডেডও থাকে। তাই ওইদিকে না গিয়ে আমরা চলে এলাম আদাসিনো নেনবুৎসুজি টেম্পলে। এখানে পা দিয়ে মনে হলো আমরা যেন এক অন্য শান্ত জাপানে চলে এসেছি। কোনো কোলাহল নেই, টুরিস্টের ভিড় নেই, চারপাশে শুধু একটা হিস্টোরিক্যাল কিয়োটোর অ্যাম্বিয়েন্স। এখানের মন্দিরটা পরিচিত তার হাজার হাজার স্টোন স্ট্যাচুর জন্য, যেগুলো বহু শতাব্দী আগে পরিচয়হীন মৃত মানুষদের স্মরণে এখানে স্থাপন করা হয়েছিল। আর এই মন্দিরের পেছনেই রয়েছে ব্যাম্বু গার্ডেনটা, জাস্ট অসাধারণ। আপনারা যদি ভিড় এড়িয়ে আসতে চান, অবশ্যই এই জায়গাটাতে আসতে পারেন। আমাদের পরের গন্তব্য কিনকাকুজি টেম্পল। মুশকিল হলো কিয়োটোর ফেমাস অ্যাট্রাকশনগুলো এক একটা শহরের এক এক প্রান্তে ছড়ানো। আদাশিনোর থেকে কিনকাকুজি হেঁটে যাওয়া প্রায় অসম্ভব, আর বাসে গেলে অনেক সময় নষ্ট হতো। আজ যেহেতু অনেক ঘোরাঘুরি আছে, তাই আবার ট্যাক্সি নিতে বাধ্য হলাম। খরচ হলেও এখন সময়টা ইম্পর্টেন্ট। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম কিয়োটোর সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক কিনকাকুজি টেম্পলে, যেটাকে গোল্ডেন প্যাভিলিয়নও বলা হয়। ছবিতে দেখতে তো সুন্দর লাগে, কিন্তু বাস্তবে এই মন্দিরটা তার থেকেও বেশি সুন্দর। এর উপরে দুটো তলা আসলে গোল্ড লিফ দিয়ে মোড়ানো, আর তাই সামনের পুকুরের জলে যখন রিফ্লেকশনটা পড়ে, জায়গাটা দেখতে পুরো পোস্টকার্ডের মতো লাগে। তবে হ্যাঁ, এখানে টুরিস্টের ভিড় আছে, কিন্তু এত ভিড়ের মাঝেও জায়গাটার একটা অদ্ভুত শান্ত ধীর স্থির ভাইবসও আছে। এরপর আমরা রওনা দিলাম ফুশিমি ইনারির দিকে।
সোশ্যাল মিডিয়া এই জায়গাটার এত ছবি দেখেছি যে জাপান ট্রিপ প্ল্যান করার সময় থেকেই এটা আমাদের বাকেট লিস্টে ছিল। এই জায়গাটা পরিচিত তার হাজার হাজার লাল টুরিগেটের জন্য, যা আসলে জাপানের বড় বড় ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা উন্নতি আর সৌভাগ্যের প্রার্থনায় ডোনেট করেছে। শুরুর দিকে মানুষের ভিড় ঠেলে হাঁটা দেয়, তবে বেশিরভাগ টুরিস্টই শুরুর কিছুটা ঘুরেই ফিরে যায়। তাই একটু কষ্ট করে পাহাড়ের ওপরের দিকে হাঁটতে শুরু করলে ভিড় কমে যায়। আর তখনই চারপাশের সবুজের মাঝে এই লাল গেটগুলোর আসল সৌন্দর্যটা বোঝা যায়। সন্ধে নামতে আমরা চলে এলাম পঞ্চত অ্যালিতে। কিয়োটোর সবচেয়ে অ্যাটমসফেরিক গলি, সরু রাস্তা, ঐতিহ্যবাহী কাঠের বাড়ি, দুপাশে সারি সারি লণ্ঠন জ্বালানো রেস্টুরেন্ট। সারাদিন ধরে এত ঘোরাঘুরির পর এবার দরকার ছিল এক বাটি গরম গরম র্যামেন। আর কিয়োটোতে খেলাম আমাদের পুরো জাপান ট্রিপের অন্যতম সেরা র্যামেন। জাপানে একটা জিনিস আমরা প্রায় সব জায়গাতেই দেখেছি, এখানে অনেক রেস্টুরেন্টেরই সাইজ বেশ ছোট হয়, সিটিং ক্যাপাসিটি কম, কিন্তু খাবার তৈরির ব্যাপারে এর এই ডেডিকেশন দেখার মতো। কাউন্টারের সামনে শেফরা সব যত্ন করে তৈরি করছেন, কয়েক মিনিটের মধ্যেই এসে যাচ্ছে ধোঁয়া ওঠা গরম গরম র্যামেন। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম প্রায় 1200 বছর পুরনো কিয়োমিজু ডেরা টেম্পেলের দিকে। আজ আর ট্যাক্সি নয়, বাসের ওপরই ভরসা করলাম। একটা টিপ দিয়ে রাখি, এখানে এলে যতটা সম্ভব সকাল সকাল আসবেন, বেলা বাড়লেই কিন্তু তিল ধারণের জায়গা থাকে না। পাহাড়ের ঢালে তৈরি এই মন্দিরের সবচেয়ে বড় বিস্ময় হলো এর বিশাল উডেন স্টেজটা, যা তৈরি করতে একটাও লোহার পেরেক ব্যবহার করা হয়নি। শুধু প্রাচীন জাপানি জয়েনারি টেকনিক দিয়ে কাঠগুলো জোড়া লাগানো। চারপাশে সবুজ পাহাড়ের মাঝে এই উজ্জ্বল কমলা রংটা দেখতে অসাধারণ লাগে। এর ঠিক পাশেই আছে কিয়োটোর সবচেয়ে চার্মিং দুটো রাস্তা, রিনেনজাকা আর সানেনজাকা স্ট্রিট। চারপাশের কাঠের বাড়ি, টি সেরেমনির জন্য দোকান, পাথরে বাঁধানো রাস্তা। পুরোনো জাপানের ভাইব যদি কোথাও সবচেয়ে নিখুঁতভাবে বেঁচে থাকে তাহলে সেটা এখানেই। এরপর আমরা চলে এলাম নিজো ক্যাসেল, যা ছিল প্রাচীন তোকুগাওয়া শোগুনদের বাসস্থান। বাইরে থেকে দেখতে সাধারণ ক্যাসেল মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে মারাত্মক একটা ইতিহাস। বিশেষ করে এখানকার বিখ্যাত নাইটিঙ্গেল ফ্লোর। এই মেঝের ওপর দিয়ে হাঁটলেই এক অদ্ভুত পাখির ডাকের মতো শব্দ হয়। শত শত বছর আগে শত্রুরা যাতে চুপি চুপি কামরায় ঢুকতে না পারে, তার জন্যই ছিল এই নিখুঁত সিকিউরিটি টেকনোলজি। আর কিয়োটো এসে কিমোনো না পরলে এক্সপিরিয়েন্সটা যেন একটা ইনকমপ্লিট থেকে যায়। তাই আমরা আগে থেকেই ক্লুক থেকে কিমোনো রেন্টাল প্যাকেজ বুক করে রেখেছিলাম। কিমোনো রেন্টাল শপে এখানকার স্টাফেরা খুব সুন্দর করে কিমোনো পরিয়ে দিলেন, সঙ্গে ট্র্যাডিশনাল হেয়ারস্টাইল আর অ্যাক্সেসরিজও ছিল। তবে শুধু কিমোনো পরেই থেমে থাকেনি, প্যাকেজের সঙ্গে প্রায় 1 ঘন্টার একটা ফটোশ্যুটও ছিল। তাই কিয়োটো ট্র্যাডিশনাল রাস্তা আর মন্দিরের আশেপাশে ঘুরে আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম।
ইন্ডিয়াতে বিদেশিরা ঘুরতে আসলে যেমন শাড়ি পরে ছবি তোলে, আমরাও সেরকম জাপানে গিয়ে কিমোনো পরে ছবি তুলছিলাম। সত্যি বলতে কয়েক ঘন্টার জন্য মনে হচ্ছিল আমরা যেন এক অন্য সময় চলে গেছি। তবে কিমোনো পরাটা যতটা এলিগেন্ট দেখায়, হাঁটাটা কিন্তু অত সোজা নয়। কিমোনো পরলে হাঁটার স্টাইলও বদলে যায়, বড় করে পা ফেলা যায় না, ধীরে সুস্থে হাঁটতে হয়। প্রথম কয়েক মিনিট তো বেশ অকওয়ার্ডই লাগছিল, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা বেশ মজাদার হতে শুরু করলো। আর কিয়োটো ট্র্যাডিশনাল টেম্পল পুরনো বিল্ডিং এর সামনে কিমোনো পরে হাঁটার ফিলিংটা কিন্তু সত্যি অন্যরকম। কিয়োটো ট্রিপের সবচেয়ে ইউনিক আর মেমোরেবল এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে এটা অবশ্যই থাকবে। এই দুদিনে কিয়োটো আমাদের একটা জিনিস শিখিয়েছে, জাপান মানে শুধু বুলেট ট্রেন, ঝাঁ চকচকে টেকনোলজি আর ফিউচারিস্টিক শহর নয়, এই দেশের একটা শান্ত, ধীর আর প্রাচীন আত্মাও আছে। আর সেই আসল জাপানকে অনুভব করতে হলে জীবনে একবার আসতেই হবে কিয়োটো। তবে আমাদের এই জাপান জার্নি কিন্তু এখানেই শেষ নয়। পরের এপিসোডে আমরা যাচ্ছি জাপানের সবচেয়ে আইকনিক আগ্নেয়গিরির কাছে, মাউন্ট ফুজি। সত্যি কি ফুজিশানকে কাছ থেকে দেখতে ছবির মতনই লাগে? সেটা জানার জন্য পরের এপিসোডটা একদম মিস করবেন না। আর কমেন্ট করে জানান কিয়োটোর কোন জায়গাটা আপনার সবচেয়ে ভালো লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।